আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই ঐক্যের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, ভিসা সেন্টার বন্ধ, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, নির্বাচন নিয়ে দেশটির উপদেশ অগ্রহণযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা। আদালতে জবানবন্দি দিল হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সালের মা বাবা। নরসিংদীর বিল থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার। দেশের বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই, নির্বাচন খুব সহজ হবে না, তারেক রহমান। জনগণকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান, 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা। জনশক্তি রফতানির বড় বাধা দালাল আর সিন্ডিকেট চক্র, অভিবাসন দিবসে প্রধান উপদেষ্টা। জালিয়াতি বন্ধ করে শ্রমিক রক্ষার তাগিদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন ইসি সচিব। প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি। এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই ঐক্যের ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এদিকে দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। আর বাংলাদেশ হাইকমিশনারকে দিল্লির তলব স্বাভাবিক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন নিয়ে ভারতের উপদেশ গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এদিকে নিরাপত্তাজনিত কারণে দুপুর থেকে বন্ধ রয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে দুপুরে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। বিক্ষোভ কর্মসূচি উত্তর বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন সালেম হবেন না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। এদিকে দুপুরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় দেশটি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না বলেও জানায় উপদেষ্টা। ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে, এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম যে মেইনস্ট্রিম মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে। এদিকে নিরাপত্তাজনিত কারণে দুপুর থেকে বন্ধ রয়েছে ভারতীয় ঢাকাস্থ ভিসা কেন্দ্র। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব। কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত হুমায়ুন কবির ও হাসি বেগমকে র্যাব তাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের আদালতে নেওয়া হলে বিচারকের কাছে জবানবন্দি দেন তারা। ডিএমপির এই মুখপাত্র আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মূল আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত দুজনকে শনাক্ত করেছি এবং তাদেরকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রধান সন্দিগ্ধ ফয়সাল তার বাবা মাকে গ্রেফতার করে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। নুরুজ্জামান নামে আরেকজনকে গ্রেফতার করেছে ডিবি। সে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন
দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় চলাচলের সহযোগিতা করেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামতও আমরা পেয়েছি, আর গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া যে তথ্য সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। আগামী নির্বাচনও খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে দল ক্ষমতায় গেলে 31 দফা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে। এ সময় 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেন তারেক রহমান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ও বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শুধু স্বপ্ন নয়, তিনি দেশে ফিরছেন দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে। এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না, কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা, যেই দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে, যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। এ সময় দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত অব্যাহত আছে জানিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। আগামী 25 ডিসেম্বর তাকে বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে নেতাকর্মীদের ভিড় না করারও আহ্বান জানান তারেক রহমান। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিদেশে জনশক্তি রপ্তানির বড় বাধা দালাল আর সিন্ডিকেট। এদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনশক্তি রপ্তানির প্রধান বাধা জাল ভুয়া কাগজপত্র। এজন্য বিশ্বে জালিয়াতি হিসেবে পরিচিত বাংলাদেশ। সে কারণে অনেক দেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও জাপানে জনশক্তি রপ্তানির নানা সমস্যা ও সিন্ডিকেটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। ভুয়া কাগজ ও জালিয়াতির জন্য বিশ্বের অনেক দেশে রপ্তানির পথ বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যায়, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। স্বর্ণের খনির চেয়েও যুব সমাজ বেশি দামি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে জাতি হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে,
জালিয়াতিত্ব কে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই, কারণ এই রেয়ার ম্যাটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে। দুর্নামের পাশাপাশি এ সময় সুনামের কথাও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ইতালি, ফ্রান্স, লন্ডন সহ ইউরোপে বাংলাদেশিদের কাজের বেশ সুনাম রয়েছে। তার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের যাতায়াত ও অন্যান্য খরচ নির্বাচন কমিশন বহন করবে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলেও জানান সচিব। এইদিকে 14, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের ডামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছে নির্বাচন কমিশন। আর এ চুক্তির আওতায় নির্বাচনে 175 থেকে 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা তাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে আসবেন। পর্যবেক্ষণ শেষে সেগুলো ফেরত নিয়ে যেতে পারেন। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। সচিব আরও বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়নি। প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলেও জানান তিনি। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 2014, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের ডামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এ দাবি তুলে ধরেন জুলাই আন্দোলনের নেতারা। 14 যেই নির্বাচন এবং 18 যে নির্বাচন, বিশেষত যে 24 নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তালবাহানা করলে রাজপথে নামারও ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের আদালতে বিচার বহির্ভূতভাবে 100 জনকে হত্যার প্রমাণসহ প্রসিকিউশন অভিযোগ দায়ের করলে তা গৃহীত হয়। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 21 ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে 50 জনকে হত্যার ঘটনায় 2টি অভিযোগ আনা হয়। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান। 3টি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা, তাদের হত্যা করার পর লাশকে পেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। এছাড়া সুন্দরবন এলাকায় দস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও জিয়াউল আহসানের বিরুদ্ধে দাখিল করা হয়। গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে। এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল আহসান। তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ,
এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজেদুল হক সুমনকে গুম এবং হত্যাসহ 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ পাওয়া গেছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে প্রমোশনগুলো হয়, সেনাবাহিনীর মাতৃ ইউনিটে তাদেরকে ফেরত পাঠানো হয়, বাহিনীতে গিয়ে তারা প্রমোশন প্রাপ্ত হন। অনলি এক্সেপশন জিয়াউল হাসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল। এদিকে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার অভিযোগে নিজ ঠিকানায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে খুঁজে না পাওয়ায় পলাতক দেখিয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। 7 জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ও ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে সাথে নিয়ে দুপুরে তিনি এই এজলাস কক্ষ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে এতদিন চলছিল ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম। সচিবালয়ে ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় 14 কর্মচারীকে বরখাস্ত করেছে বিভিন্ন মন্ত্রণালয়। বরখাস্তকৃতদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী এবং নজরুল ইসলাম রয়েছেন। গত 10 ডিসেম্বর ভাতার দাবিতে সচিবালয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে প্রায় 7 ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সরকারি কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত 8:15টার দিকে তিনি বাসায় ফেরেন। এরপর দিনও তারা সচিবালয়ের রাস্তা অবরোধ করে আন্দোলন করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রার্থী হওয়ায় ভিআইপি আসনে পরিণত ঢাকা 15 আসনের দিকে বাড়তি দৃষ্টি পুরো দেশের মানুষের। জামাতের শীর্ষ নেতাকে চ্যালেঞ্জ জানাতে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির তরুণ নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। 2 দলের কর্মী সমর্থকদের প্রচারণায় ভোট উৎসব আমেজ এখন মিরপুর ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত ঢাকা 15 আসনে। নানা প্রতিশ্রুতি দিয়ে এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন সুখে দুঃখে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। প্রার্থীদের মিছিল মিটিং এবং ব্যানার ফেস্টুনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পুরো নির্বাচনী এলাকায়। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থী সমর্থকদের প্রচারণায় জমে উঠেছে ঢাকা 15 আসন। সন্ত্রাসমুক্ত এবং আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। মাদক যদি দেশে কিংবা কারো নির্বাচনী আসনে থাকে, সেখানে সুষ্ঠুভাবে কোনো ছাত্র সমাজ বলেন, যুব সমাজ বলেন, আমার সন্তানই বলেন, সেখানে ঠিকভাবে তার লেখাপড়া হবে না, তারা খারাপ অপকর্মের সাথে জড়িত হবে। এটাকে আমি সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে এটা ঠিক করব। এটা ভালো কোনো কবরস্থান নেই একটা নির্বাচনী আসনে, তো এই জন্য কবরস্থানটা খুবই জরুরি। এখানে খেলার মাঠ, কবরস্থান আর যেই কথাগুলো বললাম, ঢাকা 15 আসনে বিগত দিনে গ্যাস, পানি, জলাবদ্ধতা এটা নিয়ে কেউ কোনো কাজই করেনি। আর জামায়াতে ইসলামী প্রার্থী ডাক্তার শফিকুর রহমান দিচ্ছেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলা শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। অন্যদিকে এনসিপি প্রার্থীর আশা, নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রথম কাজ হবে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই তরুণ সমাজকে আমরা কর্মমুখী করব, বিকজ আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব। প্রতি বছর লাখ লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু আমাদের দেশের চাকরি সংস্থান খুবই কম। আর এলাকাবাসী বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। মাদকের জন্য যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটার জন্য সরকার যে সরকারি আমাদের আসুক তারা যেন এটার জন্য পদক্ষেপ নেয়। আমরা সবাই চাই যে এমন একটি ইলেকশন হোক যেটা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। 4টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 15 আসন, মোট ভোটার 3,51,000-এরও বেশি।
জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরে আছেন খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা এসেছি গাজীপুর 2 আসনে। এই আসনটি মূলত 4টি থানা নিয়ে গঠিত। এই আসনটি অনেক বড় একটি আসন, এখানে ভোটারের সংখ্যাও কিন্তু অনেক। মূলত এই আসনটিতে অনেক শিল্প কলকারখানা রয়েছে। ভোটাররা বলছেন যে আসলে যেই নির্বাচনে জয়ী হোক না কেন, এই আসনের যে সমস্যাগুলো রয়েছে, সড়কের সমস্যা, মাদকের সমস্যা, বেকারত্ব সহ আরও নানাবিধ কিন্তু আসনের সমস্যা রয়েছে। সে সকল সমস্যায় যিনি কাজ করবেন তাকেই কিন্তু তারা প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন। প্রার্থীরা কিন্তু প্রতিনিয়তই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের ভোট নেওয়ার জন্য নানা ধরনের আশ্বাস কিন্তু তারা দিচ্ছেন। এই ছিল গাজীপুর 2 আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ খবর আমার কাছ থেকে। মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই 2টি বোটসহ 23 জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিনগর এলাকা থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে 2টি ইঞ্জিন চালিত বোটসহ 1750 বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় 23 জন চোরাকারবারিকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মুহিবুল্লাহ ধাওয়া করে এফবি আজিজুল হক এবং এফবি রোনা আক্তার নামক 2টি বোট আটক করে। জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসকে সামনে রেখে পৃথিবীর নানা প্রান্তে চলছে উৎসবের প্রস্তুতি। ধর্মীয় তীর্থস্থান ভ্যাটিকান থেকে হাসপাতাল, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আমেরিকার জনপদ সবখানেই ভালোবাসা, সহমর্মিতা আর সুন্দর বিশ্ব গড়ার অঙ্গীকার। এসব আয়োজনে অংশ নেয়া লাখো মানুষ ধর্মীয় উৎসবের বাইরে গিয়ে বিশ্ব নেতাদের প্রতি বিভক্ত পৃথিবীকে এক করার আহ্বান জানান। জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসের বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে ভ্যাটিকান সিটি, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে প্রস্তুতি। চলছে সান্টা ক্লজকে স্বাগত জানাতে নানা আয়োজন। খ্রিস্টানদের তীর্থভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে 25 মিটার দীর্ঘ ক্রিসমাস ট্রি আলো ছড়াচ্ছে। বর্ণাঢ্য আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কোরাস। এবছর ক্রিসমাসের থিম অনুযায়ী সাজানো হয়েছে গোটা শহর। এ সময় যুদ্ধ নয়, ভালোবাসার বিশ্ব গড়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। ব্রাজিল সহ বিভিন্ন দেশের হাসপাতালে শিশু রোগীদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হন সান্টা ক্লজ। রোগীদের মানসিক চাপ কমাতে প্রতি বছর এমন আয়োজন করছে বিভিন্ন দেশ। নিউ মেক্সিকো, ডেনভার সহ আমেরিকার বিভিন্ন রাজ্য রঙিন ক্রিসমাসের আলোয় আলোকিত। চলছে গান, বাজনা, প্যারেড। এসব আয়োজনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত শিশু কিশোররা। এছাড়া ফ্রান্সের রাজধানী প্যারিস, মেক্সিকো আর কসভোতে স্যান্টা রানের আয়োজন করা হয়েছে। এতে স্যান্টার পোশাক পরে অংশ নেন হাজার হাজার মানুষ। আয়োজনগুলোতে দরিদ্রদের সহায়তায় তহবিল সংগ্রহ করেন আয়োজকরা। এদিকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের পর বড়দিন উদযাপন করতে ঝলমল মুসলিমদের পবিত্র শহর জেরুজালেমের পুরনো এলাকা। অন্যদিকে সংঘাতময় পরিস্থিতির মধ্যেই লেবাননের বৈরুতে অনুষ্ঠিত হয়েছে ক্রিসমাস প্যারেড। এছাড়া ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের সমর্থন জানাতে প্রতীকী ক্রিসমাস ডিনারের আয়োজন করে মানবাধিকার কর্মীরা। ক্রিসমাস উপলক্ষে আমেরিকার বিভিন্ন কারখানায় প্লাস্টিকের ক্রিসমাস ট্রি তৈরির কাজ চলছে। চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা থাকায় দম ফেলার ফুসরত পাচ্ছে না কারখানাগুলো। জাহিদুল আলম, এটিএন বাংলা। জমে উঠেছে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 1 আসনে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে হাটবাজার সর্বত্র জমজমাট নির্বাচনী আলোচনা আর আড্ডায়। রূপগঞ্জের ভূমি দখল প্রতিরোধ, মাদক, বেকারত্বের সমস্যা সমাধান সহ নানা প্রতিশ্রুতি নিয়ে
নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির এমপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আর জামাতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ১ আসনের ভোটার সংখ্যা ৪ লাখেরও বেশি। আসনটিতে নদীর এক পারে গড়ে উঠেছে শিল্প কারখানা আর অন্য পারে পূর্বাচল উপশহর। রাজধানী ঢাকা লাগোয়া এই আসনে বিভিন্ন আবাসন প্রকল্পের কারণে জমি দখলে অতিষ্ঠ এলাকার মানুষ। রয়েছে চনপাড়ার মতো মাদকের আখড়া। এসব সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে রয়েছেন এমপি প্রার্থীরা। এখানে বিএনপি প্রার্থী তরুণ নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আর জামাতের হয়ে লড়বেন আনোয়ার হোসেন মোল্লা। এছাড়াও ভোটের মাঠে আছেন সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেন। আমাদের কত হলো সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, যাতে গরিব দুলে ডাইল ভাত খাইতে পারে, সেই জিনিসটা যেন তারা করে। গরিব মানুষ আমরা খাইতে খামু, কাজ করে ভাত খামু, যেমন একটু ভালো এই দিয়েছে। আমরা ভোটার হিসাব জরিপ করলে 60% আওয়ামী লীগ আছে। ওনার তো আওয়ামী লীগই করে না, প্রকাশে করে না, আসে না বিএনপি আর জামাতের পোস্টার দেখছি এলাকার কিছু ফাঁকে ফাঁকে। সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্রার্থী। এছাড়াও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্থানীয় নানা সমস্যা তুলে ধরে সমাধানের অঙ্গীকার করছেন তারা। সাধারণ জনগণ সন্ত্রাস মুক্ত একটি রূপগঞ্জ দেখতে চায়, মাদক মুক্ত একটি রূপগঞ্জ দেখতে চায়, চাঁদাবাজ মুক্ত একটি রূপগঞ্জ দেখতে চায়। সাধারণ মানুষ যেভাবে চাচ্ছে সেই কাজগুলো আমি করতে চাই এবং ব্যাপক সাড়া পাচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রূপগঞ্জের পাড়া মহল্লায় মতবিনিময় সভা, দলীয় বৈঠক করে ভোটের মাঠ গুছিয়ে আনছেন জামাতের প্রার্থী। আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমরা ইসলামিক একটা সরকার পাবো। সেই সরকারের অনুমোদন সাপেক্ষে এমন উন্নয়ন করতে চাই যা দেখলে মানুষ মনে করবে একটা স্বপ্নের রূপগঞ্জ করে উঠেছে। তরুণদের নিয়ে মতবিনিময়ে উঠান বৈঠক, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করছেন ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু। ইয়াং জেনারেশন আপনি দেখবেন প্রার্থীর বায়োগ্রাফি নিয়ে অ্যানালাইসিস করে তারপর তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবে। এর জন্য দল থেকে অথবা আমরা নিজেরাই প্রতিটা প্রার্থীর আলাদা ওয়েতে আমরা আইডেন্টিফাই করতেছি তাদের কিভাবে করে স্যাটিসফাই করা যাবে, ইভেন তাদের কিভাবে দেশের উন্নয়নমূলক কাজ করে তাদেরকে আকৃষ্ট করা যাবে। কিছু দুষ্ট লোক জমিকে সাইনবোর্ড দেখায়, তারা বালি ভরাট করে করে বিভিন্ন ওয়েতে তারা জায়গাগুলিকে দখল করে ফেলতেছে। রূপগঞ্জবাসী এটা নিয়ে খুব আতঙ্কে থাকে। আমি প্রথমত চেষ্টা করব ওই আতঙ্কের থেকে তারা মুক্ত হওয়ার জন্য। অতীতে এই আসনের নির্বাচনে পেশি শক্তির ব্যাপক প্রভাব থাকলেও আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন ঢাকা 10 আসনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি ঢাকা 10 আসনে। ঢাকার গুরুত্বপূর্ণ 4টি থানা নিয়ে এই আসনটি গঠিত, যার মধ্যে ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান এবং নিউ মার্কেট থানা রয়েছে এবং নতুন যে নির্ধারিত সীমানা সেই সীমানা অনুযায়ী কামরাঙ্গীচরের কিছু অংশ নিয়ে কিন্তু এই ঢাকা 10 আসন গঠিত। এই আসনের যারা জনগণ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, ভোটারদের সাথে। তারা বলেছেন যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, নির্বিঘ্নে আসলে জানমালের নিরাপত্তা যারা দিবে তাদেরকে, যে এই প্রার্থী নিশ্চিত করবে সেই প্রার্থীর দিকেই আসলে তারা এবার তাদের সমর্থনটা দিতে চান। এবং তারা বলেছেন যে 5ই আগস্ট পরবর্তী সময় এই আসনগুলোতে নিরাপত্তাহীনতায় তারা অনেকটা ভুগেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন নড়বড়ে ছিল তখন কিন্তু ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে নানা ধরনের ঘটনা কিন্তু এই এলাকায় ঘটেছে। সেটা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং মানুষের জানমালের নিশ্চয়তা আসলে প্রতিষ্ঠিত করবে এমন একজন জনপ্রতিনিধিকে তারা এবার বেছে নিতে চান। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। 6 বছর পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 60, 61 ও 62তম ব্যাচের প্রায় 6000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। সভাপতি হিসেবে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস ফায়েজ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করা হয়। ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলায় যাতায়াত করা নিষিদ্ধ তেল ট্যাঙ্কার আটকে রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরো সরকারের আয়ের পথগুলো বন্ধ করতে এই নির্দেশনা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, আমেরিকার সম্পদ চুরি এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার, মানব পাচার সহ বিভিন্ন কারণে ভেনেজুয়েলার সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই তাদের সাথে তেলের ব্যবসা করা জাহাজগুলো আটকে রাখা হবে বলেও জানান তিনি। এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলার বেশ কয়েকটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে ট্রাম্পের এই অসঙ্গত হুমকিকে প্রত্যাখ্যান করছে। ট্রাম্পের ঘোষণার পর আজ এশিয়ার বাজারে তেলের দাম 1% বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় নতুন করে আরও 7টি দেশ অন্তর্ভুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আরব আফ্রিকান দেশ লাওস, সিয়েরা লিওন, বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। এছাড়া আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নতুন করে 15টি দেশ যুক্ত হয়েছে। এর ফলে সব মিলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়িয়েছে 39টিতে। এর আগে গত জুনে ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের উপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে এসব দেশের নাগরিকদের তথ্য যাচাই বাছাইয়ে গুরুতর ঘাটতি পেয়েছে তারা। এবারে খেলার খবর। বিপিএল এর দ্বাদশ আসরকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী 24 ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি স্থগিত করেছে বিসিবি। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মী জড়ো হতে পারেন। তাই বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারের সবুজ সংকেত পাওয়া যায়নি। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিপিএল এর এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 2025 সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন পিএসজি ও ফ্রান্সের তারকা ফুটবলার ওসমান দেমবেলে। গত রাতে কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সম্মান জিতে চলতি বছরে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন। এর আগে সেপ্টেম্বরে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওর জিতেছিলেন ওসমান দেমবেলে। পুরুষ ও নারী দুই বিভাগে মোট 12টি পুরস্কার দেওয়া হয়। পরাগ আরমানের রিপোর্ট। ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় ওসমান দেমবেলের সঙ্গে ছিলেন বার্সেলোনার বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তবে প্যারিস সেন্ট জার্মেই হয়ে ঐতিহাসিক মৌসুম কাটানো দেমবেলেই ছিলেন ফেভারিট। ক্লাবটিকে তাদের ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত সবার উপরে জায়গা করে নেন গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দেমবেলে। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে দেমবেলের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দ্য বেস্টের পুরস্কার হাতে নিয়ে 28 বছর বয়সী এই ফরওয়ার্ড সতীর্থদের সাপোর্টকে স্মরণ করেন। সবার আগে আমি সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। আমাদের কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমার জন্য ব্যক্তিগত ও দলীয়ভাবে চমৎকার বছর ছিল এটি। নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো দ্য বেস্ট ফিফা জেতেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। নিজের এই অর্জন জয়ে তিনি পেছনে ফেলেন জাতীয় দলের সতীর্থ মারিয়ানা কালদেন্তেই এবং আলেক্সিয়া পুতেলাসকে। Thank you, Jill. Happy to see you for the second time in a row. And thank you for giving me the award. কোচ হিসেবে পুরুষ বিভাগে সেরা হয়েছেন পিএসজির লুইস এনরিকে। আর নারী ফুটবলের দ্য বেস্ট নির্বাচিত হন ইংল্যান্ডের সফল কোচ সারিনা উইকব্যান।
এছাড়া বক্সের বাইরে থেকে নেয়া দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক থেকে গোলের জন্য 2025 সালের পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সান্তিয়াগো মন্তিয়াল। নারী ফুটবলে বর্ষসেরা গোলের জন্য মার্তা অ্যাওয়ার্ড জেতেন লিজবেথ ওভালে। সেরা গোলকিপার হন জিয়ান লুইগি দেন্নারুমা এবং হানা হ্যাম্পটন। এছাড়া পুরুষ ও নারী বর্ষসেরা দলও ঘোষণা করে ফিফা। পরাগ আরমান, এটিএন বাংলা। চলতি যুব এশিয়া কাপে গ্রুপের প্রথম 2 ম্যাচ জিতে আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এবার শ্রীলঙ্কাকে 39 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখল বাংলাদেশের যুবারা। সেমিতে পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। দুবাই টস হেরে ব্যাট করে 225 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 49 রান করেন জাওয়াদ। জবাবে 5 বল হাতে থাকতে 181 রান করে অল আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই ঐক্যের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। ভিসা সেন্টার বন্ধ, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। নির্বাচন নিয়ে দেশটির উপদেশ অগ্রহণযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা। আদালতে জবানবন্দি দিল হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সালের মা বাবা। নরসিংদীর বিল থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার। দেশের বিরুদ্ধে চক্রান্ত থেমে নিয়ে নির্বাচন খুব সহজ হবে না, তারেক রহমান। জনগণকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান, 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা। জনশক্তি রপ্তানির বড় বাধা দালাল আর সিন্ডিকেট চক্র, অভিবাসন দিবসে প্রধান উপদেষ্টা। জালিয়াতি বন্ধ করে শ্রমিক রক্ষার তাগিদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন ইসি সচিব। প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি। এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।